প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাসরাত আহমেদ, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং ঘরে আছো, কারণ লকডাউন চলছে। তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অধ্যাপক মহোদয়ের নিকট, যার অনুপ্রেরণা এবং নির্দেশনায় আমাদের এই অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4th ইয়ার অনার্স 16-17 সেশন তোমাদের সাথে আজকে আমার দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা ফলো করছো ক্লাসগুলো। চলো আমরা স্লাইডে চলে যাই। আমি তো এর আগে একটা ক্লাস তোমাদের নিয়েছি, তো যেটা হলো যে আমরা ফিশারিজ বায়োলজি পড়াচ্ছি। আমাদের পেপার টাইটেল এবং পেপার কোড হলো 243113। আজকে আমাদের বিষয় হলো অ্যাকুয়াটিক অ্যাডাপ্টেশন অফ ফিশ, মাছের জলজ অভিযোজন। আমরা এর আগের ক্লাসে মাছ কী, মাৎস্য কী, হ্যাঁ, এবং এবং মাৎস্য প্রকারভেদ, মাৎস্য জীববিদ্যা সম্পর্কে ধারণা দিয়েছি এবং এর ধারণা এবং সম্ভাবনা যেটা কনসেপ্ট অ্যান্ড স্কোপ সম্বন্ধে বলেছি। আজকে আমরা যেটা বলবো সেটা হলো যে তোমার অ্যাকুয়াটিক অ্যাডাপ্টেশন অফ ফিশ, মাছের জলজ অভিযোজন। মাছ কীভাবে পানিতে অ্যাডাপ্ট করে বেঁচে থাকে। তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমাদের পরবর্তী স্লাইডে আমরা আসলাম। আমাদের যেটা মাছ সম্পর্কে তোমরা 4th ইয়ারের স্টুডেন্ট, তোমরা খুব ভালো করেই জানো এবং মাৎস্য সম্পর্কেও তোমাদের ধারণা আছে, ক্লাস আমি বলেছি। এখন যেটা হলো যে অ্যাকুয়াটিক অ্যাডাপ্টেশন। এখানে অ্যাডাপ্টেশন বলতে আমরা এখানে কী বুঝি? চেঞ্জেস অফ দ্য বডি organization to exploit water as habitat and known as aquatic adaptation. মানে বডির যে কাঠামো, হ্যাঁ, বডির যে তোমার কাঠামো, সেই কাঠামো, গঠনগত কাঠামো এবং শারীরবৃত্তীয় যে বৈশিষ্ট্যগুলো, এগুলো পরিবর্তিত করে পানিতে বাসযোগ্য অবস্থায় বসবাস করাকে বলা হয় অ্যাকুয়াটিক অ্যাডাপ্টেশন বা জলজ অভিযোজন। হ্যাঁ, আমরা এখান থেকে এইটুকু পেলাম। এবং আমরা যেটা বলবো যে তোমার পৃথিবীতে প্রত্যেকটা জীবী একটা নিজস্ব পরিবেশে বসবাস করে, তথা সেখানে বাসস্থল থাকবে, সেখানে একটা সুন্দর পরিবেশে মানিয়ে নেয়। হ্যাঁ, এই যে একটি নির্দিষ্ট পরিবেশে সুন্দর এবং সার্থকভাবে প্রত্যেকটি জীব মানিয়ে নিয়ে যে বেঁচে থাকার জন্য যে তাদের দেহের গঠনগত এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের যে স্থায়ী পরিবর্তন হয় বা স্থায়ী পরিবর্তন ঘটে, তাকে অভিযোজন বলা হয় বা অ্যাডাপ্টেশন বলা হয়। এই যে পরিবর্তিত বৈশিষ্ট্যগুলো কী হয়, পরবর্তীতে বংশ পরস্পরা সঞ্চালিত হয়। তাহলে আমরা এখানে অ্যাডাপ্টেশন সম্পর্কে জানলাম এবং মাছকে কিন্তু মুখ্য জলজ প্রাণী হিসেবে বর্ণনা করা হয়, একদম মেইন জলজ প্রাণী, অ্যাকুয়াটিক অ্যানিমালস হিসেবে এটাকে গণ্য করা হয়। কারণ কি, একমাত্র মাছই জলজ পরিবেশে উৎপত্তি লাভ করে এবং সেখানে তাদের বিবর্তিত হয়, সেখানে তাদের উৎপত্তি লাভ করে, তারা বিকাশ ঘটে, বিকশিত হয় এবং তারা বিবর্তিত সেখানেই হয়। অন্য কোনো মেরুদণ্ডী প্রাণী বা প্রাণীর গোষ্ঠীর উৎপত্তি ও বিকাশ জলীয় পরিবেশে সম্পন্ন হয় না, পুরাটাই জলীয় পরিবেশে ঘটে না। জলজ পরিবেশে এইভাবে সফলভাবে অভিযোজনের স্বার্থে তোমার সফলভাবে যে অভিযোজন করে, সেই জন্য মাছের আঙ্গিক এবং শারীরবৃত্তীয় কার্যকলাপে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। কারণ ওই পানিতে তো তাকে বসবাস করতে হবে সার্থকভাবে, সেজন্য তার আঙ্গিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলিকে অভিযোজনিক বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়েছে। কী হয়েছে? অভিযোজনিক বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে তোমার এই যে
পানিতে বসবাসের জন্য মাছের যে আঙ্গিক বা শারীরবৃত্তীয় কার্যাবলীর যে পরিবর্তন ঘটে, এই পরিবর্তনগুলি হলো অ্যাডাপ্টেশন ক্যারেক্টারিস্টিক্স অফ ফিশেস, মাছের অভিযোজনী বৈশিষ্ট্য, এবং এগুলা বংশ পরস্পরায় সঞ্চালিত হয়। তাহলে মাছ পানিতে বসবাসের জন্য কীরকম অভিযোজনী বৈশিষ্ট্য দেখা দেয়? এই বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ, যেমন ধরো বডি স্ট্রাকচার, বডির গঠন, দৈহিক গঠন, বডি ইন্টিগুমেন্ট, দেহত্বক, অ্যাপেন্ডিক্স, উপাঙ্গ, আই অ্যান্ড নস্ট্রিলস, চক্ষু এবং নাসিকা বা নাসারন্ধ্র, গিলস, ফুলকা, লেটারাল লাইন সেন্স অর্গান, সুইম ব্লেডার, মায়োটক মাসেলস। তাহলে এই অঙ্গগুলো পানিতে বসবাসের জন্য অ্যাডাপ্টেড হয়, অভিযোজিত হয়। তাহলে আমরা দেখি ওদের বডিটা পানিতে বসবাসের জন্য কীরকম হয়। বডি স্ট্রাকচারটা হলো যে এদের অধিকাংশ মাছের দেহ লম্বা ও মাকু আকৃতির, দেহের দুই প্রান্ত থাকে সরু, মাঝখানে লম্বা, অনেকটা সিজের টাইপ, নৌকার মতো। হ্যাঁ, এ ধরনের দৈহিক গঠনের জন্য কি করে, এই ধরনের দৈহিক গঠন আছে বলেই এরা খুব সহজে পানির বিভিন্ন বাধা অতিক্রম করে পানিতে সঞ্চালিত হতে পারে, পানিতে বসবাস করতে পারে। এবং গভীর সমুদ্রে তলদেশে আবার দেখো, গভীর সমুদ্রে তো অনেক গভীর সমুদ্রের তলদেশে বিচরণকারী মাছদের দেহ কি হয়, অঙ্কীয় এবং পৃষ্ঠীভাবে চ্যাপ্টা হয়। কেন হয়? এই অঙ্কীয় পৃষ্ঠীভাবে চ্যাপ্টা হলে পানির চাপকে সে সহজে সহ্য করতে পারে, সেজন্য তাদের দেহটা অঙ্কীয় এবং পৃষ্ঠীয়ভাবে চ্যাপ্টা থাকে। আর অধিকাংশ মাছের দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা থাকে। এই বৈশিষ্ট্যগুলোর জন্যই কী করে মাছ পানির ভিতর দ্রুত সাঁতার কাটতে পারে এবং বিভিন্ন চাপ তাপ সহ্য করতে পারে। এই জন্য ওদের দেহ আকৃতিটা হয় লম্বা মাকু আকৃতির। ঠিক আছে, এরপরে আসে বডি ইন্টিগুমেন্ট। এদের দেহত্বকটা কীরকম থাকে? এই পানিতে বসবাস করার জন্য এদের দেহত্বকটা কীভাবে অভিযোজিত হয়, ইন্টিগুমেন্টটা কীরকম থাকে? সেটা হলো যে আমরা এমনিতে কিন্তু আমরা যখন মাছ ধরি দেখবা যে সব মাছের দেহই কিন্তু পিচ্ছিল, ঠিক না? আবার কোনো অধিকাংশ মাছের দেহ আইস দ্বারা আবৃত, কিছু মাছের দেহ আইসবিহীন, কিন্তু সকলেই কিন্তু পিচ্ছিল। তাহলে অধিকাংশ মাছের দেহ তো ইন্টিগুমেন্ট পাতলা মিউকাস গ্রন্থিযুক্ত। এই যে আমি পিচ্ছিল বললাম, এটা মিউকাস গ্রন্থিযুক্ত এবং এপিডার্মাল বা ডার্মাল আইসে আবৃত থাকে। আইসগুলো সাধারণত ত্বকের সাথে যুক্ত থাকে বলে এরা পানিতে সাঁতার কাটতে কোনো সমস্যা হয় না। আইসগুলো পানির সাথে ত্বকের সাথে যুক্ত থাকে, এটা আমরা কিন্তু এমনিতেও জানি। হ্যাঁ, তো কেন যুক্ত থাকলে কি হয়, যে এদের সাঁতার কাটতে কোনো অসুবিধা হয় না। এটা এই জিনিসটা হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু আইসগুলো ত্বকের সাথে যুক্ত থাকে, এটা আমরা জানি। আইসবিহীন মাছের ত্বক, যেসব মাছে আইস থাকে না, সিলোরিফর্মিস বর্গের মাছে কি আইস থাকে? আইস থাকে না। সেই সব মাছের কি হয়, ত্বক মিউকাস গ্রন্থি নিঃসৃত মিউসিলেস নামক পিচ্ছিল পদার্থে আবৃত থাকে। মিউকাস গ্রন্থি নিঃসৃত, মিউকাস গ্রন্থি থেকে নিঃসৃত হয় মিউসিলেস নামক পদার্থ দ্বারা, পিচ্ছিল পদার্থ দ্বারা আবৃত থাকে। আইস এবং মিউসিলেস থাকায় মাছের দেহ তোমার পরজীবী সংক্রমণ থেকে রক্ষা পায়। তাহলে এরা সাঁতার কাটতে সাহায্য করে, পানিতে অভিযোজিত হয় এবং পানিতে যেসব পরজীবী থাকে সেসব পরজীবীর হাত থেকে রক্ষা পায়। যাদের দেহে আইস আছে আইস দ্বারা, এবং আইসবিহীন মাছের দেহে মিউসিলেস আছে তা দ্বারা। তাহলে আমরা দেহ ত্বক বা বডি ইন্টিগুমেন্ট দেখলাম। অ্যাপেন্ডিক্স, উপাঙ্গ, হ্যাঁ, মাছের উপাঙ্গ। তাহলে এই যে মাছের উপাঙ্গ বলতে আমরা কি বুঝি? বিভিন্ন ধরনের ফিন্সগুলোকে, হ্যাঁ, পাখনাগুলোকে আমরা বুঝি। তাহলে মাছের উপাঙ্গে, মাছের দেহে উপাঙ্গ হিসাবে পাখনা রশ্মিযুক্ত, যুগ্ম এবং অযুগ্ম, পেয়ার অ্যান্ড আনপেয়ার ফিন থাকে, পাখনা থাকে। এর মধ্যে পাখনা তো তোমার রশ্মিযুক্ত পাখনা থাকে, পেয়ার্ড এবং আনপেয়ার্ড। এর মধ্যে পৃষ্ঠ পাখনা, বায়ু পাখনা, পুচ্ছ পাখনা হলো অযুগ্ম পাখনা।
তাহলে আমাদের এখান থেকে জানতে পারবেন যে তোমরা নিজেরও জানো, তারপরও আরেকটু আমাদের জানতে হবে যে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা হলো অযুগ্ম পাখনা, আর বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা হলো যুগ্ম পাখনা। এগুলো কিন্তু ভাইভাতেও অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে? ছোট ছোট কোশ্চেন যে আমাদের সেগুলো তো আসে, এবং ভাইভাতেও জিজ্ঞেস করে যে অযুগ্ম পাখনা কোনগুলো, বা পেয়ার্ড ফিন কোনগুলো, আনপেয়ার্ড ফিন কোনগুলো, হ্যাঁ, এগুলো জানতে হবে। এক এক ধরনের পাখনা এক এক ধরনের কাজের মাধ্যমে কি করে মাছকে সহজভাবে পানিতে বসবাসের যোগ্য করে তোলে। এক এক ধরনের পাখনার এক এক ধরনের কাজ থাকে, এবং প্রত্যেক পাখনার কাজই খুব গুরুত্বপূর্ণ, যা মাছকে পানিতে সহজভাবে এবং সুন্দরভাবে বসবাসে সাহায্য করে। এই যে মাছের চলাচলের, জলাশয়ে যে মাছের চলাচলের জন্য এই যে তোমার পাখনা ব্যতীত অন্য কোনো উপাঙ্গ কিন্তু সেরকম থাকে না, মাছে অন্য কোনো উপাঙ্গ থাকে না, শুধু পাখনাগুলি থাকে। তাহলে আমরা অ্যাপেন্ডিক্স দেখলাম এবং জানলাম। এখন আমরা জানি চক্ষু এবং নস্ট্রিলস, আই অ্যান্ড নস্ট্রিলস, চক্ষু এবং নাসারন্ধ্র। এদের অবস্থানের উপর নির্ভর করে মাছ পানিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করে। এরা এই অভিযোজিত অঙ্গগুলো তোমার গঠনগত পরিবর্তনের মাধ্যমে মাছ সহজে পানিতে বসবাস করতে পারে। তাহলে এদের অবস্থানটা দেখো কিভাবে এরা কোথায় অবস্থান করছে। চক্ষুগুলো মাছের, অধিকাংশ মাছের মস্তিষ্কের মধ্যপৃষ্ঠীয় অংশের দুই পাশে দুটি পল্লববিহীন চক্ষু অবস্থান করে। তোমরা চক্ষুর অবস্থান একটু মাছের কথা চিন্তা করো, তাইলেই পাবা যে মস্তিষ্কের মধ্যপৃষ্ঠীয় অংশে, হ্যাঁ, দুই পাশে দুটি চক্ষু থাকে পল্লববিহীন, এবং একটি স্বচ্ছ পর্দা দ্বারা এই চক্ষু আবৃত থাকে। এই চক্ষু গোলকটা একটি স্বচ্ছ পর্দা দ্বারা আবৃত থাকে। এই স্বচ্ছ পর্দা থাকাতে কি হয়? এই স্বচ্ছ পর্দা থাকায় পানি চোখের মধ্যে প্রবেশ করতে পারে না, পানি মাছের চোখের মধ্যে প্রবেশ করতে পারে না, এবং পানিতে দৃষ্টিশক্তি কোনো ব্যাহত হয় না। এই জন্য এদের এই চক্ষুর অবস্থানটা এখানে, কোথায় অবস্থানটা? মস্তিষ্কের মধ্যপৃষ্ঠীয় অংশে, যাতে পানি এবং একটা পাতলা পর্দা থাকে, যার জন্য চক্ষুর মধ্যে পানিও প্রবেশ করতে পারে না, উপর দিকে থাকে, এবং এর পর্দা থাকে, দৃষ্টিশক্তিও কোনো নষ্ট হয় না। আর গভীর সমুদ্রে বসবাসকারী মাছের, তো গভীর সমুদ্রে যেসব মাছ থাকে তারা কিন্তু অন্ধকারে থাকে, হ্যাঁ, অন্ধকারে পানির চাপে তলদেশে থাকে। সেই গভীর সমুদ্রে বসবাসকারী মাছের চোখের অবস্থানটা কীরকম হয়, কীভাবে পরিবর্তিত হয়? যে ওদের চোখে রেটিনায় অনেকগুলো রড কোষ থাকে। আমরা কোন কোষ, রড কোষ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। ওদের রেটিনায় রড কোষ থাকে, এবং এটা অক্ষিতন্তুতে মিলিত হয়, এবং একটা এই যে রডকোষ থাকে, এই রডকোষগুলো কি হয়? অক্ষিতন্তুতে মিলিত হয় মাছ কম আলোতেও দেখতে পায়। এই রডকোষ থাকাতে কম আলোতেও মাছ দেখতে পারে। এরা চোখ এইভাবে অভিযোজিত হয়। আর মাছের দৃষ্টিশক্তি সাধারণত তোমার মনোকুলার প্রকৃতির, হ্যাঁ, অর্থাৎ প্রতিটি চোখ স্বতন্ত্রভাবে দর্শন অনুভব করে বা দর্শন অনুভূতি সৃষ্টি হয়। প্রতিটা চোখে আলাদাভাবে দর্শন শক্তি সৃষ্টি হয়। তাহলে আমরা চক্ষু এবং নাসারন্ধ্রের অবস্থানটা দেখলাম, ঠিক আছে? এই কিভাবে এদের কোথায় অবস্থান করে এবং কিভাবে এরা অভিযোজিত হয়। এরপরে আমরা চলে যাই গিলস, এবং আমরা চক্ষু দেখলাম, এরপরে নাসারন্ধ্রের নস্ট্রিলস, যেটা এই নাসারন্ধ্র আমাদের, তোমরা মাছের কথা চিন্তা করো যে মস্তকের সামনের দিকে একজোড়া ক্ষুদ্রাকৃতির নাসারন্ধ্র অবস্থান করে। মস্তকের সামনের দিকে নাসারন্ধ্র কিন্তু একজোড়া নাসারন্ধ্র অবস্থান করে। নাসারন্ধ্র দুটি কোনো শ্বসনের ভূমিকা পালন করে না, হ্যাঁ, নাসারন্ধ্র শ্বসনের ভূমিকা পালন করে না। এরা কি করে? তাহলে এরা শুধুমাত্র ঘ্রাণ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, যে ঘ্রাণ নেয় এরা, হ্যাঁ, পরিবেশের অবস্থানটা কীরকম, কোথায় মানে ঘ্রাণ শক্তি এদের আছে, এবং ঘ্রাণ সংবেদী হিসেবে কাজ করে। তাহলে শ্বসনে কারা কি ভূমিকা, শ্বসনের মেইন ভূমিকা কোন অঙ্গে?
তোমরা নিশ্চয়ই জানো। তারপর আমরা যাচ্ছি সেখানে। গিলস, গিলস ফুলকা। ফুলকার কাজ কি? মাছের প্রধান শ্বসন অঙ্গ হলো ফুলকা, আর নাক হলো, নাসারন্ধ্র হলো ঘ্রাণ সংবেদী অঙ্গ হিসেবে, ঠিক আছে। এই যে ফুলকা, তোমার ফুলকার কাজ হলো শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। মাছের গলবিল অঞ্চলের দুই পাশে ফুলকা থলিতে জোড়াবদ্ধভাবে ফুলকাগুলো অবস্থান করে। তাহলে ফুলকা গলবিলের দুই পাশে ফুলকার থলির মধ্যে ফুলকাগুলো জোড়াবদ্ধভাবে অবস্থান করে। তোমরা নিশ্চয়ই আমার পড়ার সাথে সাথে যে একটু কল্পনা করো যে ফুলকাগুলোর অবস্থান কোথায়, ফুলকাগুলো দেখতে কেমন, কোথায় কি কাজ করে, তাহলে আরও সুন্দর হবে জিনিসটা। ফুলকায় বিদ্যমান কৈশিক জালিকার রক্তে ব্যাপন প্রক্রিয়ায় ফুলকার যে বিদ্যমান যে কৈশিক জালিকার রক্তে ব্যাপন প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যক্ত হয়। আর এই ফুলকা থলিকে, তাহলে ফুলকার যে কৈশিক জালিকা আছে তার মধ্যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে পানিতে দ্রবীভূত এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আর ফুলকার থলিকে আরও সুরক্ষিত রাখার জন্য কঠিনাস্থি মাছের অস্টিকথিস ফিশে অপারকুলাম বা কানকুয়া দ্বারা নামক যে অস্থি নির্মিত ঢাকনা থাকে। কানকুয়া, আমরা অপারকুলাম সম্পর্কে আমাদের 4th ইয়ারে আমরা সকলেই জানি যে অস্টিকথিস জাতীয় মাছের যে ফুলকা থলি থাকে তার মধ্যে ফুলকাগুলা জোড়াবদ্ধ থাকে এবং এটা অপারকুলাম দ্বারা ঢাকনা থাকে, যাতে এই ফুলকা থলিটা সুরক্ষিত থাকে। কিন্তু তরুণাস্থি কন্ডেক্সিসে কি তাই থাকে? কন্ডেক্সিসে অপারকুলাম কিংবা কানকুয়া থাকে না। কোথায় কি থাকে? ফুলকা ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত থাকে। হ্যাঁ, ছোট ছোট ছিদ্র দ্বারা তোমরা দেখেছ, আমরা সেই থাকে না, সেটা আমরা জানি। আমরা স্কুলের ড্রেনের কথা চিন্তা করলে বুঝতে পারবো। এবং ফুলকা ছাড়াও পরিবেশে অভিযোজনের স্বার্থে কিছু কিছু মাছে অতিরিক্ত শ্বসনাঙ্গ থাকে। এই যে ফুলকা ছাড়াও কোনো কোনো মাছে অতিরিক্ত শ্বসনাঙ্গ থাকে, সেটাও তোমরা জানো। তাহলে অ্যাডাপ্টেশন ক্যারেক্টারিস্টিক্স অফ ফিশেস, এখানে আমরা ফুলকা পর্যন্ত আসলাম, যে আমাদের দৈহিক মাছের দৈহিক গঠনের পরিবর্তন হয়, দেহত্বকের, উপাঙ্গ, চক্ষু, নাসারন্ধ্র এবং ফুলকা। এরপরে আসে লেটারাল লাইন সেন্স অর্গান। লেটারাল লাইন সেন্স অর্গান, এটা একটা ইম্পর্টেন্ট অর্গান, তাই না? যে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ আমাদের সকলেরই ধারণা আছে, তারপরেও আমাদের যেহেতু পড়তে হবে। এবং এইটা কিন্তু এই লেটারাল লাইন সেন্স অর্গান বিভিন্নভাবে আসে। এটা টিকা আসে, এটা 4 নম্বরের কোশ্চেন আসে, এটা ভাইভাতে আসে, যে কোনো। এবং আমাদেরকে ফিশারিজ জানতে হলে আমাদেরকে জানতেই হবে। হ্যাঁ, মাছ সম্পর্কে ধারণা থাকতে হবে, মাছ এবং মাছের সম্পর্কে ধারণা থাকতে, পড়াশোনা করতে হলে আমাদেরকে এই ধারণাগুলো থাকতে হবে। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ লেটারাল লাইন সেন্স অর্গান। পানিতে মাছের অভিযোজনের জন্য সহায়ক যে সংবেদী অঙ্গসমূহের মধ্যে এই পার্শ্বরেখা সংবেদী অঙ্গ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিকাংশ মাছের দেহের, তোমরা নিজেরও জানো, দুই পাশে মস্তকের শেষ প্রান্ত থেকে লেজের অগ্রপ্রান্ত ভাগ পর্যন্ত অনুদৈর্ঘ্যভাবে এই রেখা সদৃশ সংবেদী অঙ্গ অবস্থান করে। মানে মস্তকের শেষ প্রান্ত থেকে লেজের অগ্রপ্রান্ত পর্যন্ত অনুদৈর্ঘ্যভাবে রেখা দেখা যায়, যে রেখা সদৃশ সংবেদী অঙ্গ দেখা যায়, সেটি হলো পার্শ্বরেখা সংবেদী অঙ্গ, আর ইংরেজিতে আমরা বলবো লেটারাল লাইন সেন্স অর্গান। এই যে এই সংবেদী অঙ্গটা অনেকগুলা সংবেদী কোষের সমন্বয়ে গঠিত। সংবেদী কোষগুলো পাশাপাশি থাকে এবং এদের সমন্বয়ে এই সংবেদী অঙ্গ গঠিত হয়ে যায়, যাতে ওরা সংবেদন বহন করতে পারে। এই কোষগুলিকে বলা হয় নিউরোমাস্ট কোষ। এটাও কিন্তু ভাইভাতেও আসে, পরীক্ষায়ও তোমার 1 নম্বর কোশ্চেনে অনেক সময় আসে। এই নিউরোমাস্ট কোষ কি, হ্যাঁ, কোথায় থাকে? তাহলে আমরা এটা বলবো যে পার্শ্বরেখা সংবেদী অঙ্গে অনেকগুলো কোষ থাকে,
সংবেদী কোষ থাকে এবং সংবেদী কোষের সমন্বয়ে এই পার্শ্বরেখা সংবেদী অঙ্গ গঠিত। এই কোষগুলোকে বলা হয় নিউরোমাস্ট কোষ। এই নিউরোমাস্ট কোষ এবং পার্শ্বরেখার সংবেদী অঙ্গের বিভিন্ন অংশে, দেখো পার্শ্বরেখা সংবেদী অঙ্গটা মাথার মস্তকের শেষ প্রান্ত থেকে লেজের অগ্রভাগ পর্যন্ত অনুদৈর্ঘ্যভাবে বিস্তৃত থাকে। এখানে কি হয়, বিভিন্ন অংশে সপ্তম, অষ্টম, নবম এবং দশম করোটিক স্নায়ুর শাখা বিস্তৃত থাকে। আমরা আবার করোটিক স্নায়ুতে সেকেন্ড ইয়ারে আমরা পড়েছি ক্রেনিয়াল নার্ভ, এবং ক্রেনিয়াল নার্ভের যে নার্ভ কোথায় কোথায় যায়, তাহলে দেখো সংবেদী অঙ্গের এই সপ্তম, অষ্টম, নবম এবং দশম যে করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভগুলো, এগুলো সংবেদী অঙ্গের সাথে সংযুক্ত থাকে। এই সংবেদী অঙ্গগুলো পানির পারিপার্শ্বিক অবস্থা নির্ণয়ে মাস্কের সাহায্য করে। সংবেদন যেহেতু রক্ষা করে, তাই পারিপার্শ্বিক চারদিকে কি হচ্ছে পানিতে, কি অবস্থা পানিতে, কোনো বিপদ, কোনো ভালো মন্দ সব তারা ধারণ করতে পারে। তাহলে আমরা পার্শ্বরেখা সংবেদী অঙ্গ বা লেটারাল লাইন সম্পর্কে জানলাম। এরপরে আসে সুইম ব্লেডার। সুইম ব্লেডার বা সাঁতারু থলি বা পটকা বলা হয়, তাই না? সুইম ব্লেডার আমাদের ধারণা আছে, আমরা সেকেন্ড ইয়ারে কিন্তু সুইম ব্লেডারের গঠন পড়েছি এবং প্রকারভেদ ছবি সহ খুব সুন্দরভাবে পড়ার কথা তোমাদের সকলেরই। তো পটকা বা সুইম ব্লেডার প্রায় সব কঠিনাস্থি মাছের উদর গহ্বরে বায়ুপূর্ণ সাদা একদম চকচকে থলির মতো একটা অংশ থাকে, তার নাম হলো তোমার পটকা সাঁতারু থলি, সুইম ব্লেডার। গ্যাসীয় পদার্থে পূর্ণ থাকে বলে একে বায়ুথলিও কিন্তু বলা হয়। একে কিন্তু বায়ুথলিও বলা হয়, সুইম ব্লেডার বলা হয়, বায়ুথলি বলা হয়। সিপ্রিট, তাহলে এই থলিতে পটকার মধ্যে কি থাকে? গ্যাস থাকে, গ্যাসীয় পদার্থ পূর্ণ থাকে। সিপ্রিনিফর্মিস এবং সিলুরিফর্মিস বর্গের মাছে এই সুইম ব্লেডার রূপান্তর বিশেষভাবে লক্ষ্য করা যায়। সুইম ব্লেডারের যে গাঠনিক যে রূপান্তর, সেটা বিশেষভাবে লক্ষ্য করা, যদিও তরুণাস্থি মাছে কিন্তু পটকা থাকে না। তাহলে অধিকাংশ কঠিনাস্থি মাছের, বিশেষ করে সিপ্রিনিফর্মিস এবং সিলুরিফর্মিস বর্গের মাছে এই সাঁতারু থলি বা বায়ুথলি বা পটকা যেটি বলে সেটা বিদ্যমান। এই যে তোমার এই বায়ুথলি বা সাঁতারু থলি বা পটকা তোমার হাইড্রোস্ট্যাটিক উদ্স্থিতি অঙ্গ হিসেবে কাজ করে। এটা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ হিসাবে কাজ করে এবং এর মাধ্যমে গ্যাসের পরিমাণ কম বেশি করে এই অঙ্গটি মাছকে বিভিন্ন স্তরে অবস্থানে সহায়তা করে। এই যে তোমার এই যে সাঁতারু থলির অভ্যন্তরের যে গ্যাস আছে, এই গ্যাসের পরিমাণ কম এবং বেশি করে এই অঙ্গটা কী করে, মাছকে পানির বিভিন্ন স্তরে অবস্থানে সাহায্য করে। এক একটার এক এক কাজ সাহায্য করে, নয়তো মাছ পানিতে বাস করতে পারত না। এছাড়াও এটা শ্বসন সহায়ক অঙ্গ হিসাবে তোমার অ্যাসেসরি রেসপিরেটরি সিস্টেম হিসাবেও কাজ করে এবং শব্দ সৃষ্টিতে সাহায্য করে। তাহলে এই পটকা বা বায়ুথলি বা সুইম ব্ল্যাডার এর কাজ হলো, এটা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ হিসেবে কাজ করে। এটা সাধারণত কঠিনাস্থি মাছে থাকে। সিপ্রিনিফর্মিস এবং সিলুরিফর্মিসে এর গাঠনিক রূপান্তর দেখা যায় এবং এইদের মধ্যে যে গ্যাস থাকে বলে একে বায়ুথলি বলা হয়। এবং এই গ্যাসের কম বেশি করে এরা পানির যে কোনো স্তরে অবস্থান করতে পারে এবং এটা শ্বসন সহায়ক অঙ্গ হিসাবে এবং শব্দ সৃষ্টিতে তোমার সাহায্য করে মাছে। এরপরে আসে মায়োটোম মাসেল বা মায়োটোম পেশি। ঠিক আছে, মায়োটোম মাসেল বা মায়োটোম পেশি। এই মায়োটোম পেশি কোথায় এবং কী কাজ করে? মাছের দেহের পৃষ্ঠীয় দিকে, মাছের দেহের পৃষ্ঠীয় দিকে মেরুদণ্ডের উভয় পাশে, ঠিক আছে, ভি আকৃতির পেশি সজ্জিত থাকে। তাহলে এই যে মাছের দেহের পৃষ্ঠীয় দিকে মেরুদণ্ডের উভয় পাশে ভি আকৃতির পেশি সজ্জিত থাকে। এই পেশিগুলোই হলো মায়োটোম পেশি। এখন এই মায়োটোম পেশির কাজ কি? এই পেশিগুলো সংকোচনের ফলে
মাছ পানিতে যে যখন সাঁতার কাটে মাছ পানিতে, তখন সাঁতারের সময় মেরুদণ্ডকে দেহের উভয় পাশে সমানভাবে বাঁকাতে এবং আন্দোলিত করতে সাহায্য করে। কারণ মাছটা যখন সাঁতার কাটবে তখন তার শক্ত হয়ে কাটবে না, সাঁতার কাটবে না, তখন কি হবে, মেরুদণ্ডকে দেহের উভয় পাশে বাঁকা করতে এবং আন্দোলিত করতে সাহায্য করে। তাহলে এই মায়োটনেরও একটা বিরাট ভূমিকা আছে। তাহলে এখন আমরা যেটা হলো যে আমরা অ্যাডাপ্টেশন ক্যারেক্টারিস্টিক্স অফ ফিশেস, মাছের জলজ অভিযোজনে যে অভিযোজনের জন্য যে মাছের তোমার আঙ্গিক এবং শারীরবৃত্তীয় কার্যাবলীতে যে বিভিন্ন পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনগুলো আমরা দেখলাম। আমরা বডি স্ট্রাকচার, বডি ইন্টিগুমেন্ট, অ্যাপেন্ডিক্স, আই অ্যান্ড নস্ট্রিলস, গিলস, লেটারাল লাইন্স, সেন্স অর্গান, সুইম ব্লাডার এবং মায়োটনস, এদের পরিবর্তন এবং এদের কার্যাবলী সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এখন চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা যেটা হবে যে আমরা অভিযোজন সম্পর্কে জানলাম মাছের। এখন আমরা আরেকটা টপিকসে চলে আসছি, সেটা হলো মাছের জাতিজনী বা বিবর্তনগত উৎপত্তির ইতিহাস। ফাইলোজেনি অফ ফিশ অর দ্য হিস্ট্রি অফ ইভলিউশনারি অরিজিন অফ ফিশ। মাছের জাতিজনী, মাছের ফাইলোজেনি অফ ফিশ। তাহলে এখানে আমরা একটু যদি দেখি যে phylogeny is the representation of evolutionary relationships often displayed as a tree branching diagram where the most closely related organisms are connected by a node and more distantly related organisms have multiple steps back in the tree before they are connected. Nodes are often characterized by biogeographic events and evolutionary innovations. তাহলে এখানে আমরা ফাইলোজেনি বলতে আমরা যেটাকে বুঝবো যে এই যে তোমার বিবর্তনের ধারাবাহিকতায় তোমার জীবের উৎপত্তি এবং ক্রমের বিকাশ ঘটে। বিবর্তনের ধারাবাহিকতায়, ইভলিউশনারি মাধ্যমে। এই বিবর্তনের বিষয়টি কিন্তু মাছের ক্ষেত্রে প্রযোজ্য। বিবর্তন প্রত্যেকটা প্রাণী কিন্তু বিবর্তনের মাধ্যমে আসে, প্রত্যেকটা প্রাণী বিবর্তনের মাধ্যমে আছে, মাছও কিন্তু এর ব্যতিক্রম নয়। যে আদিম প্রকৃতির যে কর্ডেটস বা প্রোটোকর্ডেটস গোষ্ঠী থেকে তোমার বিবর্তিত হয়ে প্রকৃত মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠী হিসাবে পৃথিবীতে মাছের উৎপত্তি হয়। এই কর্ডেটস বা প্রোটোকর্ডেটস থেকে মাছের বিবর্তনের মাধ্যমে মাছের উৎপত্তি হয়, আবির্ভাব হয়। এবং এই বিবর্তনের ধারায় পৃথিবীতে যে বিভিন্ন শিলাস্তরে প্রাপ্ত তোমার জীবাশ্ম থেকে প্রাপ্ত যে জীবাশ্মসমূহ পাওয়া যায়, শিলাস্তর থেকে মৎস্য সদৃশ্য যে জীবাশ্মসমূহ পাওয়া যায়, তাই সেটা প্রমাণ করে। সাধারণত তো বিবর্তনের মাধ্যমে যেটা আসে সেটা আমরা জীবাশ্মের মাধ্যমে দেখতে পাই। বিলুপ্ত মৎস্য সদৃশ্য এই যে জীবাশ্মসমূহের পর্যালোচনা থেকে বর্তমান মৎস্য গোষ্ঠীর সাথে তাদের সাদৃশ্য আছে বলে এটা প্রমাণিত হয়েছে। এই জন্য কি হয় যে বর্তমান মৎস্য গোষ্ঠীর সাথে গঠনগত পার্থক্য থাকলেও বিলুপ্ত এই মৎস্য গোষ্ঠী সদৃশ্য এই প্রাণী গোষ্ঠীকে মাছের পূর্বপুরুষ হিসেবে ধারণা করা হয়। কোনো একটি জীবগোষ্ঠীর উৎপত্তির ইতিহাস বা বিবর্তনিক গতিধারাকে জাতিজনী বা ফাইলোজেনি বলা হয়। কোনো একটা জীবগোষ্ঠীর উৎপত্তির ইতিহাস কোথা থেকে আসলো এবং বিবর্তনিক ধারা, এই ধারাকেই বলা হয় ফাইলোজেনি। আমরা যে মানুষ আসছি, হোমো স্যাপিয়েন্স, এটুকুই আমরা বিবর্তনের মাধ্যমে আসছি। সেটা আমরা প্রমাণ পেয়েছি কিভাবে? সেটা আমরা প্রমাণ পেয়েছি জীবাশ্মের মাধ্যমে। জীবাশ্মের মাধ্যমে প্রমাণ পেয়েছি। তাই মাছের উৎপত্তিটাও সেইভাবে। আর এই যে তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে তাহলে আমরা পরবর্তী স্লাইডে ডেফিনিশন অফ
ফাইলোজেনি। এখানে আমরা আরেকটু ক্লিয়ার হই যে ফাইলোজেনি ইজ দ্য evolutionary history of a group of animals. আর.ডি. বার্নস বলছেন যে ফাইলোজেনি হলো যে বিবর্তনের ইতিহাসের মাধ্যমে কোনো একটি প্রাণী গোষ্ঠীর সৃষ্টি, হ্যাঁ, বিবর্তনের মাধ্যমে সেটা আসতে হবে। তাহলে কোনো একটি শ্রেণীতাত্ত্বিক জীবগোষ্ঠীর উৎপত্তি সহ বিবর্তনিক ইতিহাসকে ওই গোষ্ঠীর জাতিজনী বলা হয়। এই ফাইলোজেনির উৎপত্তি হলো গ্রিক শব্দ থেকে, ফাইলো অর্থ রেস বা ট্রাইব এবং জেনিয়া অর্থ অরিজিন। এই থেকে ফাইলোজেনি শব্দটির উৎপত্তি হয় এবং বিখ্যাত প্রাণী তত্ত্ববিদ আর.ডি. বার্নস উনি এইভাবেই এই ভাষায় লিখেছেন, ফাইলোজেনি ইজ দ্য ইভলিউশনারি হিস্ট্রি অফ এ গ্রুপ অফ অ্যানিমালস। তাহলে আমরা জাতিজনী বা ফাইলোজেনির কথাটা আমরা এভাবে বলবো যে বিবর্তনের মাধ্যমে কোনো এবং বিবর্তনের ধারাবাহিকতায় কোনো জীবের উৎপত্তি এবং বিকাশ ঘটে। তাহলে আমাদের সেইভাবেই জানতে হবে যে কোনো প্রাণী, আমরা যদি এটা ঘোড়ার কথা বলি, তারও কিন্তু বিবর্তনের ধারাবাহিকতায় তার উৎপত্তি হয়েছে এবং ক্রমে বিকাশ ঘটেছে। তাহলে মাছের ক্ষেত্রেও সেরকম, যে মাছের ক্ষেত্রে যে আমরা জীবাশ্ম পেয়েছি অতীতকালে, তার থেকে সেই বিলুপ্ত জীবাশ্ম থেকে বর্তমান মাছের মিল সাদৃশ্য দেখে আমরা সেখান থেকে বিবর্তনের ক্রমধারায় এই আজকে মাছের উৎপত্তি সম্পর্কে ধারণা নিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের যেটা হলো যে তাহলে আমরা আজকে শিক্ষার্থীবৃন্দ 4th ইয়ার অনার্স, তোমাদের সাথে আজকে আমার মেন বিষয় ছিল অ্যাডাপ্টেশন অফ ফিশের, অ্যাকুয়াটিক অ্যাডাপ্টেশন অফ ফিশের, মাছের জলজ অভিযোজন। মাছ জলজ প্রাণী, মুখ্য জলজ প্রাণী, এবং মাছই একমাত্র জলজ প্রাণী যার উৎপত্তি এবং বিকাশ পানিতে সংঘটিত হয়। তাই সেখান থেকে আমরা যে এই পানিতে অভিযোজনের জন্য, পানিতে বসবাসের সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে বসবাসের জন্য ওদের দৈহিক যে গঠন বা শারীরবৃত্তীয় গঠনের যে পরিবর্তন ঘটে, সেই সম্পর্কে আমরা জানলাম যে ওদের দেহটা পানিতে বসবাসের জন্য কীরকম, তারপরে ওদের দেহত্বকটা পানিতে থাকার জন্য কতটা উপযুক্ত, ওদের অ্যাপেন্ডিক্সগুলো, ওদের আই এবং নস্ট্রিলসের অবস্থান, গিলস, লেটারাল লাইন্স, হ্যাঁ, এবং আমরা সুইম ব্ল্যাডার, মায়োটম মাসেলসগুলো সম্পর্কে জানলাম। এরপরে আমরা মাছের জাতিজনী, মাছ কীভাবে উৎপত্তি লাভ করে এবং জাতিজনী বা ফাইলোজনী কী, সে সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। তা আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ এবং নিরাপদে থাকো। এই মহামারীর সময় বাসায় থাকবে, নিজে সুস্থ থাকবে, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।